This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। নিউজরুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে আমার সহকর্মী সম্প্রীতি। বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ, তৃণমূলে বাংলাদেশি সন্দেহে ধৃতদের কাছ থেকে পাওয়া নথি তর্জমা করতে সাহায্য চেয়ে চিঠি দিল্লি পুলিশে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, বাঙালিরা বাংলাদেশে এই বিতর্ক তো চলছিল, তার মধ্যে এই চিঠিতে নতুন করে বিতর্ক বাংলাদেশি ভাষা, সেটা আবার কি? একেবারেই দেখো, বাংলাকে বাংলাদেশি ভাষা এবং বাংলাদেশের জাতীয় ভাষা তাও বাংলা, পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা এবং বাংলা ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা আর 5টা ভাষার সঙ্গে। কিন্তু সেটা দিল্লি পুলিশের চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা এবং যাদেরকে তারা বাংলাদেশি সন্দেহে আটক করেছেন তাদের বাংলাদেশি ভাষা এবং সেটা ট্রান্সলেট করবার জন্য তারা পশ্চিমবঙ্গের যে রেসিডেন্সিয়াল অফিসার অর্থাৎ বঙ্গভবনে সেখানে তারা কিন্তু সাহায্য চাইলেন। নিঃসন্দেহে এই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে এই যে চিঠি চলমান বিতর্ককে আরো উস্কে দিল এবং এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেস আরো একবার সরব হয়েছে তারা এক্স হ্যান্ডেলে। ধন্যবাদ। আর স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে যখন নতুন করে চর্চা, নতুন করে বিতর্ক, তাই নতুন করে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শুনি। ভাবুন, আপনি আপনার ভোটার কার্ড জমা দিলে আপনাকে বলছে আপনার যেহেতু এখানে ভোটার কার্ডে বাংলা ভাষায় লেখা আছে আপনার মাতৃভাষা, তাই সেটা বিদেশি ভাষা, বাংলাদেশি জাতীয় ভাষা। আপনি ভেবে দেখুন, আপনি আপনার মাতৃভাষায় কথা বলছেন, যে বাঙালি দেশকে স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি গৌরব অর্জন করেছে, যেই বাঙালি আত্মবলিদান দেশে সবচেয়ে বেশি, সেই বাঙালিকে আজকে বেনাগরিক করতে করতে আজকে আমার ভাষাটাকেই বলে দিল বাংলাদেশি ভাষা। তার মানে আপনি টিভি9 চ্যানেল চালাচ্ছেন বাংলাদেশি ভাষায়, আগামী দিন আপনার চ্যানেল কর্তৃপক্ষের কাছে হয়তো নোটিশ আসতে পারে। সাবধানে থাকতে হবে। এই অপদার্থ বিজেপি সরকার যতদিন থাকবে এরা সবাইকে বেনাগরিক করতে করতে আখেরে দেশের মানুষই এদেরকে বেনাগরিক করে দেবে। দেখুন, তৃণমূল বাঙালি এবং বাংলাদেশি এর ফারাক রাখতে চাইছে না। লড়াইটা বাঙালির বিরুদ্ধে না, লড়াইটা বাংলাদেশিদের বিরুদ্ধে। তারপরে বাংলাদেশি কোনো ডকুমেন্ট যদি পাওয়া যায়, দিল্লি পুলিশ বাংলার অথেন্টিকেট করার জায়গা কোনটা? দিল্লিতে বঙ্গভবন। পশ্চিমবঙ্গ সরকারি যদি অথেন্টিকেশন করতে হয় বঙ্গভবনের কাছেই জানতে চাইবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সব কিছুতেই বাংলাদেশিদের বিষয় হলেই বাঙালি বলছে। বাংলাদেশি মানে তৃণমূল কংগ্রেসের কাছে হচ্ছে দুধেল গায়ে যারা, অনুপ্রবেশকারী যারা। ওই ভাষাটা 36 কোটি মানুষের ভাষা, ওই ভাষাটা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা, ওই ভাষাটা একটা সম্পদ, ওটার নাম বাংলা ভাষা। তাকে যারা বাংলাদেশি ভাষা বলে তারা অযোগ্য, অপদার্থ এবং ইচ্ছাকৃতভাবে বিপন্ন করার প্রচেষ্টা। আগে তাদের চাকরি খারিজ করা হোক, আর ভারত সরকার অবিলম্বে চিঠি দিয়ে জানাক যারা বাংলাদেশি ভাষা জানা লোক বলেছে তাদের কাছে কন্টেম্প্ট করা হোক। আর এই যে বারংবার যে অভিযোগ উঠে আসছে যে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের উপর অত্যাচার করা হচ্ছে, আর এবার এই রাজ্যে অর্থাৎ এই বঙ্গে যে সমস্ত বিজেপি শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তাদেরকে এই ঘটনায় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে রীতিমতো বিতর্কের মুখে রঘুনাথগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান। কি বলেছেন তিনি? যে তারা এই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের মতো নেতারা যখন আসবেন তাদেরকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন এই রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। জেলায় ঢুকলে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের ঘেরাও করার হুঁশিয়ারি। অত্যাচারের শিকার প্রায় এমন 146 জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার দাবি করেছেন এই বিধায়ক আখরুজ্জামান। এখন প্রচুর কাজ আছে, বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রের যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এর পরেও যদি বাঙালিদের প্রতি হয়রানি হয়, আমি দায়িত্বহীন ভাষায় বলছি যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য যারাই আমার মুর্শিদাবাদের পার্টিতে পা দিবে তাদেরকে এই সমস্ত মানুষদের, এলাকার মানুষকে একত্র করে তাদের ঘেরাও করব যতক্ষণ না তারা কেন্দ্রীয় কোনো নেতৃত্ব, তাদের মানে সরকারি নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের লোক এসে যতক্ষণ না মানুষের কাছে ক্ষমা চেয়ে যাবে
তাদের কিন্তু আমরা ছাড়বো না। দেখুন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে যখন বিতর্ক চলছে, সে বিতর্কের মধ্যে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার মুখে এবার খেলা হবে হুঙ্কার। ভোটার তালিকায় খেলা হবে, হাওড়ায় নারী সুরক্ষা যাত্রা থেকে হুঁশিয়ারি তার। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। বারুইপুর ময়নায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়ার পর আরো 2 ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল। এবার নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর যে বিধানসভা, সেই বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমরা কথা বলবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, 2002-এর যে ভোটার তালিকা বেরিয়েছে তার পরপরই এই এসআইআর নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজ নিয়ে রীতিমতো নির্বাচন কমিশন ইআরওদের সতর্ক করছেন। নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর, সেখানে 102 জন ভোটার তারা নাম তুলেছেন কিভাবে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করে 2 জন ইআরওকে ডেকে পাঠানো হয় ইসিতে, এবং সেখানে তাদেরকে রীতিমতো জিজ্ঞাসা করা হয়, কারণ সেখানে যাবতীয় তথ্য দিয়ে দেখা গেছে এরা ভুয়ো ভোটার। আপাতত তাদের সতর্ক করে ছেড়ে দিয়েছে কমিশন, তবে ভবিষ্যতে এই ব্যাপারে যদি কিছু প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। অর্থাৎ বুঝতেই পারছেন যে রাজ্য নির্বাচন কমিশন তারা কিন্তু এসআইআর নিয়ে যথেষ্ট তৎপর। যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত তারা সেই সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই নিতে শুরু করে দিয়েছে। আর এরই মাঝে আবারও হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন যে বাংলায় এসআইআর হলে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে। हर बुक में मिलेगा बांग्लादेशी मुसलमान और रोहिंग्या वोटर। 1 करोड़ के आसपास बंगाल में 1 करोड़ के आसपास बंगाल में रोहिंग्या है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है, डबल एंट्री वोटर है, फेक वोटर है। ये सबको इलेक्शन कमीशन को डिलीट करके पहले सूची को साफ सुथरा बनाना चाहिए। ওপারে কুখ্যাত অপরাধী আর এপারে এসে মানে এবঙ্গে এসে সাধু ছদ্মবেশ। বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড কুখ্যাত অপরাধী হাসেম আলী মল্লিক এপারে এসেই সাধু ছদ্মবেশ নিয়েছেন, আর তাকে এবার গ্রেফতার করলো নদিয়া তেহটে এসটিএফ তাকে নদিয়া থেকে গ্রেফতার করেছে। নদিয়া তেহটে এসটিএফ এর জলেই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড হাসেম আলী মল্লিক। বাংলাদেশে একাধিক অপরাধে জড়িত রয়েছে এই হাসেম আলী মল্লিক, এবং তারপরেই সে পালিয়ে আসে দেশে। পরিচয় গোপন করার জন্য ভারতীয় নথি জাল করেছিল সে, এবং নদিয়া তেহট্টে থাকছিল। গোপন সূত্র মারফত খবর পায় পুলিশ, এবং তারপরই হানা দেয় নদিয়া তেহট্টের বালিউড়া পূর্বপাড়ায়। সেখান থেকেই বাংলাদেশের দুষ্কৃতী মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী হাসেম আলী মল্লিককে গ্রেফতার করে এসটিএফ। নদিয়া জেলায় অভিযান চালিয়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো। এই বাংলাদেশি দীর্ঘদিন আগে বাংলাদেশে অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলেন। সেখানে গ্রেপ্তার হতে পারেন এই কারণে তিনি সীমান্ত পার করে বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করেন, এবং ভারতবর্ষে প্রবেশ করে নদিয়া জেলার তেহট্ট থানা এলাকায় বসবাস শুরু করেন। তিনি এখানে জাল তার পরিচয়পত্র তৈরি করেন, এবং পাশাপাশি তার পোশাক আশাকও পরিবর্তন করে সাধু ছদ্মবেশে তিনি এখানে কার্যকলাপ চালাচ্ছিলেন। এবং গোপন সূত্রে খবর পেয়ে যখন অভিযান চালায় পুলিশ এবং এসটিএফ, তখন তিনি স্বীকার করেন যে তিনি বাংলাদেশে অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করে তেহট্ট মহকুমার আদালতে পাঠায়, এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ এবং তেহট্ট থানার পুলিশ। কেন তিনি ভারতবর্ষে এসেছেন বা তার সঙ্গে আর কারা কারা এসছেন, কীভাবে তিনি জাল পরিচয়পত্র তৈরি করলেন, সমস্তটাই জানতে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। রাজ্যে প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হচ্ছে, আর এবার মালদার বৈষ্ণবনগরে পুলিশের জালে বাংলাদেশি পাচারকারী মোহাম্মদ কাসেম আলী। পুলিশের সূত্রে দাবি ধৃতের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার
শিবগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বৈষ্ণবনগরে কুম্ভীরা ফাঁড়ির পুলিশ শিবপুর এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভারতীয় ও একটি বাংলাদেশের সিম কার্ড। উদ্ধার হয়েছে দুটি মহিষ। বাংলাদেশিকে আশ্রয় ও মদতের অভিযোগে আরো 2 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। না, আমার বাড়িতে ছিল না, আমার বাড়িতে ছিল না, উঠে গিয়ে আবারও ভুয়ো ভোটারের হদিশ, আর এবার ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল মালদার ফারাক্কায়, মাফ করবেন মুর্শিদাবাদের ফারাক্কায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্দা গ্রামের 32 এবং 33 নম্বর বুথে এরকম ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কিভাবে এই ভুয়ো ভোটার যে তারা ভুয়ো ভোটার সেটা জানতে পারা গেল? যেভাবে জানতে পারা গেছে যে ওই গ্রামের দুটি ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, একজন হচ্ছে শাহিদ শেখ এবং অপরজন হচ্ছেন পারভিন খাতুন। তারা কিন্তু এই গ্রামের কোনো রকম ভাবে এই নামে কেউ নেই এবং কোনো বাসিন্দা কোনোদিনও ছিলেন না এবং এই দুটি নামকে দেখা যাচ্ছে এবং তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। যখন এই ভোটার লিস্ট খোঁজাখুঁজির কাজ করছিল বিজেপি কর্মীরা, সেই সময় এই দুজন সামনে আসে। এছাড়াও আরো একজনের নাম সামনে আসছে, তার কি কোনো নাম নেই, অথচ তার একটা ভোটার নাম্বার এপিক নাম্বার এনরোলমেন্ট হয়েছে এবং সেখানে একটি মহিলার ছবি রয়েছে, তার বয়স রয়েছে, অথচ তার কোনো নাম বা কোনো ঠিকানা নাই। সেখানেই উঠছে প্রশ্ন যে একের পর এক ফেক ভোটার। যখন এসআইয়ের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই কিন্তু এই 3 জনের নাম কিন্তু এই যে ফারাক্কার যে বেওয়া গ্রাম পঞ্চায়েতে নিশ্চিন্দা গ্রামের 2টি বুথ, সেই 2টি বুথে 3টি ফেক ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারের কথা সামনে এসেছে এবং আরো আছে বলে তারা দাবি করছেন। এবং প্রত্যেক দিনই প্রতিনিয়তই কিন্তু যারা বিরোধী দলের কর্মী রয়েছে বা বিশেষ করে বিজেপি, তারা কিন্তু এই ভুয়ো ভোটার ধরার কাজও কিন্তু একটা ইতিমধ্যে শুরু করেছেন। এবং এসআইয়ের বিতর্কের মধ্যে বিহারে যেরকম ভাবে নাম বাদের একটা লক্ষ লক্ষ নাম বাদ গেছে, সেই জায়গায় মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ যেরকম বাদ যাবে নাম, সেরকম কিন্তু মুর্শিদাবাদেও কিন্তু একটা বড় অংশ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ কৌশিক। ঘোড়াইপাড়াতেও এত সংখ্যক মুসলিম ছিল না, এমনকি পার্শ্ববর্তী তিলডাঙ্গা দহিতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না, যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে। তো তাদের কি ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে ওখানে তাদের জায়গা দিতে পারছে না, বাধ্য হয়ে নিশ্চিন্দ্রায় তাদেরকে 2টো ভোটার পাঠিয়ে দিয়েছে? কি করে সম্ভব হয়? কে পাঠালো? বিএলও পাঠালো না বিডিও অফিস থেকে কেউ পাঠিয়েছে? এটা তদন্ত করা দরকার, তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কিভাবে ঢুকলো? তো বললাম যে আমার নজরে অন্তত 7-8 বছর আগে এসেছিল, আমরা এর জবাব চেয়েছিলাম। তৎকালীন যারা ছিলেন বিএলও, তারা সদুত্তর কিছু দিতে পারেননি, বলেন যে আমরা করিনি, এটা হয়তো বিডিও অফিস থেকে করা হবে। তো আপনারা গ্রামের ভোটার হিসাবে এই যে গ্রামের ফেক ভোটার রয়েছে বা ভুতুরে ভোটার রয়েছে, এটার জন্য ব্লক অফিসে কোনো আবেদন করেছিলেন? না, আমরা করিনি। এগুলো তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন করার বা বিভিন্ন প্রতিনিধি যারা আছে তাদের করা প্রয়োজন, এখন তারা করেছে কিনা জানি না। দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে না, আরও একটা গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ফোন নাম্বার থেকে তোলা চেয়ে হুমকিও দেওয়া হচ্ছে, আর সেই তোলা না দেওয়ায় করণদিঘিতে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা চলল, প্রকাশ্যে বোমাবাজির ঘটনা। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী রূপক। রূপক, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বা ট্র্যাক করা সম্ভব হয়েছে? এই ঘটনাটা ঘটলো কিভাবে? বাংলাদেশ থেকে হুমকি, বাংলা থেকে বোমাবাজি। দেখো, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। তবে সমস্তটাই কিন্তু যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে পুলিশ প্রশাসন জানাচ্ছে। সবচাইতে যেটা বড় উল্লেখযোগ্য, তুমি যেটা বলে, বাংলাদেশের নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপ কল করে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ এবং এই বোমাবাজির ঘটনা। সবটা মিলিয়ে কিন্তু পুলিশও যথেষ্ট দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কোনো বাংলাদেশের সিম এই ক্ষেত্রে হয়েছে কিনা বা ভারত বসে থেকেই কোনো বাংলাদেশের ক্লোন করা হয়েছে কিনা, এই সমস্ত নানা বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখতে। তবে এই ঘটনায় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে পুলিশ প্রশাসন জানাচ্ছে। ধন্যবাদ। টাকা না তো কোনো মতন ঝামেলা করলে তোর ব্যবসা চোপড়, তুই চোপড়। তারপরে ওরা হোয়াটসঅ্যাপে লাগাতার ফোন করে টাকা মাঙে, টাকা। তারপরে আমাকে বললো যে তুই যদি টাকা না দিস তাহলে তোকে আজ রাতে দেখাই দেবো। সেদিন রাতে দেখালো না, 2 দিন পর রাতে আমার বাড়িতে আবার 2টা বোমা মারলো। বোমা মারার পরে আমি পুলিশ নৌকাল থানায় পুলিশে ইনকোয়ারি করলো, দেখলো। পুলিশ সাবেকারামে গেলাম, ওই নম্বর বাংলাদেশের নম্বর দিলাম সাবেকারামে। সেখান থেকে একদিন দিয়ে আসলাম, তার মধ্যে দেখছি আমরা। তারপরে গেলাম, তারপরে বলছে এই নম্বর আমরা দেখতে পারবো না, হয়ে গেছে, এটা বাংলাদেশের নম্বর। মানে জুলাই মাসের 7 তারিখে আবার 2টা বোম মেরেছিল
ওই সময় আমরা একদম ভয়ে থাকি। তার আবার আজকে আবার 2 আগস্ট মাসের আজকে আবার মানে 2টা বোম মারা হয়েছে। আমরা খুব ভয়ে থাকি, আবার আতঙ্ক হয়ে থাকি। এখন পুলিশের কাছে আমরা কয়বার যা করি, পুলিশ বলছে এটা টাইম লাগবে, ধরা বাংলাদেশি নম্বর আছে, ধরা যাবে না, এরকম সেটা অনেক টাইম লাগবে, অনেক দেরি হবে। বন্দুক চালাতে জানে না, কিন্তু এদিকে তো সুপারি নেওয়া হয়ে গিয়েছে। তাহলে কি? তাহলে এবার ভরসা হচ্ছে কাটারি, আর সেই কাটারি দিয়ে হুগলির তৃণমূল কংগ্রেস নেতা পিন্টু চক্রবর্তীকে খুন করার কাজে ব্যবহার করে বিশ্বজিৎ। আর ইতিমধ্যেই যখন বিশ্বজিৎকে যখন গ্রেফতার করে পুলিশ, সেই সময় বিশ্বজিৎ নিজেই পুলিশকে জিজ্ঞাসা করে যে কি করে তার খোঁজ পেল পুলিশ। আশিক রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, আর কি কি তথ্য উঠে আসছে এই তদন্তের পর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকেই 3 জনকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা, এবং যেমনটা জানা যাচ্ছে গতকাল ডিসি শ্রীরামপুর একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তিনি জানান যে এই যে সুপারি কিলার, যাদেরকে সুপারি দেওয়া হয়েছিল পিন্টুকে খুন করার জন্য, তারা কিন্তু কোনো বন্দুক চালাতে পারে এবং সেই কারণেই তারা কাটারি দিয়ে এলোপাথারি কোপ মারতে। কিন্তু এখানে কি একটা প্রশ্ন উঠে আসছে না আশিক, যাদেরকে সুপারি দেয়া হলো তারা বন্দুকই চালাতে জানেন না, তাহলে তো কেন তাদেরকে সুপারি দেয়া হলো? দেখো, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারা কিন্তু এই বন্দুক চালাতে জানে না, কিন্তু কাটারি বা কোনো অস্ত্র, যেটা একদম ধারালো অস্ত্র, সেই জিনিস নিয়ে কিন্তু খুব কাছ থেকে সিদ্ধ হস্ত এই বিষয়ে, এবং সেই কারণেই কিন্তু ভরা সন্ধ্যাবেলায় যেখানে মানুষজন চলাচল করছিল সেই জায়গাতেও কিন্তু তারা এই কাজ করে দিয়ে, অর্থাৎ পিন্টুকে হত্যা করে সেখান থেকে অবলীলায় বেরিয়ে যেতে পেরেছে। এবং তার জন্য কিন্তু অপেক্ষা করছিল বিশা সেখান থেকে তাদেরকে স্কুটারে করে নিয়ে গিয়ে অন্যত্র সরিয়ে দেয়, এবং তারপরেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় বারাসাত থেকে এবং বেলঘরিয়া থেকে। ধন্যবাদ আশিক। এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে, সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি, বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল। তার জন্য বিশা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুনস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এরা কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি, তো সেই জন্য যে দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা খুনে কোন্নগরে তৃণমূল কংগ্রেস নেতা খুনে গ্রেফতার হয়েছে আরও একজন। বাঁকুড়া সোনামুখী থেকে পুলিশের জালে গ্যাংস্টার ভোলা দাস ওরফে বাঘা। ধৃত বিশা আর বাঘা দুজনেই মাস্টারমাইন্ড বলে পুলিশ সূত্র মারফত খবর। ধৃত বিশ্বনাথ ওরফে বিশার সঙ্গে জমি বিবাদ ছিল পিন্টু চক্রবর্তীর। 30শে জুলাই কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেস নেতা পিন্টু চক্রবর্তীকে। সেই ঘটনা এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করল পুলিশ। তিলোত্তমা কাণ্ডের 1 বছর। 9ই আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা এবং বাবার। প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই তদন্ত করেও বিচার মেলেনি। এই দাবিতে আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। তার আগে তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ তিলোত্তমার অভিভাবকদের। হ্যাঁ, 9 তারিখে যে নবান্ন অভিযানের ডাক আমরা দিয়েছি সেই ব্যাপারে আমরা আজকে দপ্তরে এসেছিলাম সভাপতির সঙ্গে। এই প্রোগ্রামটা কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য কি বললেন সভাপতি? উনি আশ্বস্ত করলেন এবং বিচার সম্বন্ধে আমরা বললাম যেটা যেটা আমাদের অসুবিধা আছে সেটা। আমরা তো বিচার এখনও কিছুই পাইনি, সে ব্যাপারটাও ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। উনি বললেন যথাযথ জায়গায় উনি ব্যাপারটা চেষ্টা করবেন। সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি বললেন চেষ্টা করবো আর কি। তারিখের কর্মসূচির সঙ্গে একটা আবেগ যুক্ত রয়েছে, তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না। এবং আবার বাবা মা যেভাবে দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধেও করছেন, সিবিআইর সঠিক তদন্ত হচ্ছে না সেটাও করছেন,
আমরা তো একটা কথাতেই বলেছি, তার বাবা মার সম্পূর্ণ লড়াইতে আমাদের পূর্ণ সমস্ত, আমি একা বলিনি। তবে এসইউসি নেতৃত্বের যুক্তি, ওই আন্দোলনে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই উপস্থিতিতে রাজনৈতিক রং লেগে যাবে। ফলে ওই আন্দোলনে তারা থাকবেন কিনা তা ভেবে দেখবেন বলে জানিয়েছে এসইউসি নেতৃত্ব। এই অবস্থায় নিরপেক্ষ জায়গা থেকে নবান্ন অভিযানে সামিল হতে এসইউসিকে প্রস্তাব তিলোত্তমার মা বাবার। আমরা অভয়ার বাবা মার যে ব্যথায় ব্যথিত, তার সাথে সমব্যথী। এর বিরুদ্ধে যে আন্দোলন, সেটা একত্রিত করে করবার অর্থে WBJDF যে আন্দোলন করেছে, তার যে জনচরিত্র আছে, তার সঙ্গেই সবসময়ই আছে এবং সমস্ত শক্তি দিয়েই থাকব। বাদবাকি কিছু কিছু কর্মসূচি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলি অরাজনৈতিক বললেও সেগুলো অরাজনৈতিক হিসাবে থাকছে না। এমন এমন ব্যক্তিত্বের উপস্থিতি থাকছে যেগুলোর সঙ্গে অরাজনৈতিক চরিত্রটা পরিষ্কার থাকছে না। আমরা WBJDF এর সমস্ত কর্মসূচিতেই আমাদের শক্তি নিয়ে থাকবো, উইদাউট ব্যানার। অরাজনৈতিক কর্মসূচি তো আমরাই ডেকেছি, সেখানে এনাদের একটু যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী নিয়ে ওনাদের যদি সমস্যা থাকে, আমরা অন্য একটা প্রস্তাব দিতে পারি। যেমন ওনারা শুভেন্দু অধিকারী যে যদি থাকে, হয়তো রানী রাসমণি অথবা সাঁতরাগাছি, দুই জায়গায় থাকে, এনারা যদি করেন, হাওড়া স্টেশন থেকে যদি করেন, এনারা নিরপেক্ষ কোনো জায়গা থেকে করতে পারেন, সেটা আমি প্রস্তাবটা ওনাদের দিতে পারি। এর উচিত ওনাদের আমি কিছু বলতে পারি না। WBJDF যদি সঙ্গে থাকে, এইভাবে তাদেরও আমরা এইভাবে বোঝাবো, তারা যদি এরকমভাবে থাকে। এক মর্মান্তিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, যা আরও মর্মান্তিক। তিলোত্তমা কাণ্ডে বছর পূর্তিতে নবান্ন অভিযানকে বিধলেন এভাবে মন্ত্রী শশী পাজা। এই মর্মান্তিক ঘটনায় তো রাজনীতি করার জায়গা ছিল না, কোনোদিন, প্রথম থেকেই ছিল। তাকে এবং সেই অপরাধ, সেই ক্রাইম যাকে ধরা হয়েছে, কিংবা তারপরে যে সিবিআই ইনকোয়ারি করছে, এখনও চলছে যে বিষয়টা, সুপ্রিম কোর্ট সেটা শুনেছে। সুপ্রিম কোর্ট সেই সিবিআইকে প্রশংসা করুক, ভর্ৎসনা করুক, এই সমস্তটা চলছে। কিন্তু তার মধ্যে কেউ উপলব্ধি করার চেষ্টা করছে যে রাজনৈতিক ফায়দা, এটাই আরও মর্মান্তিক। আমরা মনে করি অভয়ের মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক খুন। যদি কোনো পুরুষ থাকতো, সেও খুন। কিন্তু যেহেতু তিনি মহিলা ছিলেন, সেজন্য তিনি একটা ধর্ষণ উপহার পেয়েছেন। একদলীয় একচেটিয়া একাধিপত্য, এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমেছেন, এর প্রতিবাদ করেছেন। সমাজে এ ধরনের প্রতিবাদ জারি থাকুন, এটাই আমরা চাই। এবং তার মা বাবা যে আমন্ত্রণ করেছেন, তারা যে যাবেন বলেছেন, তাতে আমাদের দলের কর্মী তারা থাকবেন। আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি। আমরা খুশি হব যদি সর্বাত্মকভাবে রাজ্যবাসী দল মত নির্বিশেষে পতাকা ছেড়ে নিজের রাজনৈতিক রংটাকে একটু ভুলে গিয়ে এই আন্দোলনে সামিল হয়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।